Hello and welcome you all to the YouTube channel of Way to Competitive Academy. সামনে WBCS প্রিলিমস চলে এসেছে আর বেশি দিন হাতে সময় নেই। এখানে তোমাদের সবারই মেন প্রবলেম যেটা পেন পয়েন্ট সেটা দেখা যাচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে, কতটা পড়বে, তো এরকম ব্যাপারে প্রচুর কোয়ারিজ আসছে আমার কাছ থেকে। তো সেই কথাটা মাথায় রেখে ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির তরফ থেকে আমরা ঠিক করেছি WBCS 2024 প্রিলিমসের কথা ভেবে কতটুকু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে যাতে যতটা কম পড়ে ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্সে স্কোর করা যায়, সেরকমই একটা চিন্তাভাবনা থেকেই কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ আজকে শুরু করতে চলেছি। আজকে এই কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে WBCS প্রিলিমস 2024টাকে মাথায় রেখে যে সিরিজ শুরু হচ্ছে সেটার ফার্স্ট ক্লাস। তো আজকের টপিক আমাদের তোমরা দেখতেই পাচ্ছ যে লেখা আছে স্ক্রিনের উপর, সেটা হচ্ছে কিনা কারেন্ট অ্যাফেয়ার ইম্পর্টেন্ট ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস। তো লাস্ট 12 বা 15 মান্থসের মধ্যে যা যা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস যেগুলো খুব 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 ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরবো এই ভিডিওগুলোর মাধ্যমে। এরকম অনেক সিরিজ আসতে থাকবে, আজকে এটার ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তো ফার্স্ট আমরা দেখে নেবো, চলে যাবো ফটাফট আমাদের স্লাইডে। সেটা কি না, ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল বডিজের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে চিফ ইলেকশন কমিশনার কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অ্যাপয়েন্ট করা হয়েছে গণেশ কুমারকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ চিফ ইলেকশন কমিশনার। এটা তো ইম্পর্টেন্ট, তার থেকেও আমার যেটা মনে হয় বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 26th ইনি চিফ ইলেকশন কমিশনার। এরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে WBCS বা অন্যান্য গভর্নমেন্ট সার্ভিস এক্সামের ক্ষেত্রে যে যেখানে নামটা মেনশন করে দেওয়া হয় যে গণেশ কুমার ইনি হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, উনি কততম চিফ ইলেকশন কমিশনার। তো সেখানে তোমাদের মাথায় রাখতে হবে কত না, উনি 26তম চিফ ইলেকশন কমিশনার, ঠিক আছে? আচ্ছা, উনি চিফ ইলেকশন কমিশনার, তার সাথে সাথে আরও দুজন ইলেকশন কমিশনারকেও অ্যাপয়েন্ট করা হয়েছে। ওনাদের নাম কি না, ডক্টর সুখবীর সিং সান্ধু অ্যান্ড ডক্টর বিবেক যোশী, ঠিক আছে? এই দুটো নামও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবারে চলে আসি এই পার্টটা, দ্যাট ইজ স্ট্যাটিক পার্ট। যখনই তোমরা কোনো কারেন্ট অ্যাফেয়ার পড়বে, কারেন্ট অ্যাফেয়ারের সাথে সাথে এর রিলেভেন্ট স্ট্যাটিক জিকে ফ্যাক্টস কি হতে পারে, যেটা কিনা তোমাদের হতে পারে, এটা কারেন্ট অ্যাফেয়ার সেকশনে এলো না, বাট স্ট্যাটিক জিকে পার্টটার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়। মানে ইন্ডিয়ান পলিটি সেকশনে এই পয়েন্টসগুলো থেকে কিন্তু প্রশ্ন ডিরেক্ট WBS প্রিলিমসে কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারে। সেটা কি না, কনস্টিটিউশন প্রভিশন কি আছে চিফ ইলেকশন কমিশনারের জন্য, দ্যাট ইজ আর্টিকেল 324, দ্যাট দেয়ার মাস্ট বি আচ্ছা চিফ ইলেকশন কমিশনার, ওকে? আচ্ছা, ওনার টেনিয়ার কত? টেনিয়ার হবে 6 years আর আনটিল এজ 65। এই কথাটার মানে কি হয়, ওনার টেনিয়ার মানে ওনার সার্ভিস পিরিয়ড 6 years হয়ে যাবে অথবা 65 বছর, যেটা উনি আগে উইচ এভার ইজ আর্লিয়ার, মানে যেটা উনি আগে রিচ করবেন ওনার কিন্তু তখনই টেনিয়রটা শেষ হয়ে যাবে। এটা এই সমস্ত এই প্রশ্নগুলো কিন্তু স্ট্যাটিক পার্ট, মানে ইন্ডিয়ান পলিটি পার্টে মেন্সে হোক বা প্রিলিমসে হোক WBSC কিন্তু অলরেডি বহুবার জিজ্ঞাসা করে নিয়েছে। আচ্ছা, ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার আমাদেরকে এটার সাথে সাথে এটাও স্ট্যাটিক পার্ট, এটাও এসে গেছে। সেটা হচ্ছে সুকুমার সেন। ওনার টেনিয়ার ছিলেন 1950 থেকে 1958 পর্যন্ত। আর চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটার হেডকোয়ার্টার কোথায়? এটার হেডকোয়ার্টার হয়ে গেছে, আমরা জানি এটা কোথায় না, এটা হচ্ছে নিউ দিল্লিতে। পরের স্লাইডে চলে আসবো কি না, ক্যাগ, দ্যাট ইজ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এই মুহূর্তে কারেন্টলি নতুন ক্যাগ কে অ্যাপয়েন্টেড হয়েছেন? কে সঞ্জয় মূর্তি ইজ আ নিউ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে মনে রাখতে হবে কি না, সঞ্জয় মূর্তি ইনি হয়ে গেছেন ক্যাগ অফ ইন্ডিয়া, ঠিক আছে? স্ট্যাটিক জিকেটার সাথে কি কি যেগুলো জিজ্ঞাসা করতে পারে বা অলরেডি জিজ্ঞাসা করা হয়ে গেছে WBCS প্রিভিয়াস ইয়ারে, সে হচ্ছে কনস্টিটিউশন প্রভিশন, আর্টিকেল কোনটা থেকে কোনটা পর্যন্ত? আর্টিকেল 148 থেকে 151, ক্যাগের ক্ষেত্রে 148 to 151। টেনিয়র কত? টেনিয়র ওই চিফ ইলেকশন কমিশনারের মতো সেম, 6 years আর আনটিল এজ 65 years হুইচ এভার ইজ আর্লিয়ার। এবারে চলে আসি অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কে কি অ্যাপয়েন্ট করে থাকে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করে থাকে। এটাও কিন্তু WBCS প্রিভিয়াস ইয়ারে কিন্তু ইন্ডিয়ান পলিটির পার্টটাই কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয়েছে। রিমুভাল সেম প্রসিডিওর অ্যাজ সুপ্রিম কোর্ট জাজেস, ঠিক আছে? পরে চলে আসছি কি না, ইউপিএসসি চেয়ারম্যান রিসেন্টলি কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? সেটা হচ্ছেন অজয় কুমারকে কিন্তু ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ট্রিক বলে রাখি, কি তো সেটা হচ্ছে বলিউড সিনেমার যে তারকা অজয় দেবগান, আমরা জানি অজয় দেবগানের নাম মনে রাখা অনেক বেশি ইজি হবে। তোমরা যদি মনে রাখো যে অজয় দেবগান ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করেছেন, তাহলে কিন্তু মনে রাখতে পারবে। ওখান থেকে কিন্তু পরীক্ষার হলে কিন্তু এরকম ছোটো ছোটো ট্রিক বানিয়ে রাখলে তোমাদের কিন্তু রিকল করতে সুবিধা হবে। কি না, অজয় কুমার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি, ঠিক আছে?
আচ্ছা স্ট্যাটিক জিকে কি না, কনস্টিটিউশন প্রভিশন কি কির মধ্যে পড়ছে, আর্টিকেল 315 থেকে 323, অ্যাপয়েন্টমেন্ট আন্ডার আর্টিকেল 316, এই যে অ্যাপয়েন্ট করা হয় যে ইউপিএসসি চেয়ারম্যানকে, সেটা কোথায় ডিফাইন করা আছে, আর্টিকেল 316তে ডিফাইন করা আছে। এনার টেনিয়রটা সেম, দ্যাট ইজ 6 years or until age 65 years, whichever is earlier. অ্যাপয়েন্টিং অথরিটিকে না, অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে আবার সেম, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রিমুভাল এই ক্ষেত্রেও কিন্তু ক্যাগের সাথে সেম, দ্যাট ইজ সেম অ্যাজ সুপ্রিম কোর্ট জাজ। পরেরটায় চলে আসবে, পরের স্লাইডে কি আছে না, ফিনান্স কমিশন। ফিনান্স কমিশনের ক্ষেত্রে কাকে নতুন ফিনান্স কমিশনার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, দ্যাট ইজ অরবিন্দ পানাগারিয়া। মানে ঠিক আছে, অরবিন্দ পানাগারিয়াকে 16th ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া, যেরকম আমাদের ইলেকশন কমিশনের ক্ষেত্রে ছিল 26, ফিনান্স কমিশনের ক্ষেত্রে কিন্তু 16th ফিনান্স কমিশনার হিসেবে কিন্তু ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। স্ট্যাটিক জিকে পার্ট আমরা এখানে কি দেখে নেব, কনস্টিটিউশনাল বেসিক আর্টিকেল 280তে ফিনান্স কমিশন সম্বন্ধে ডিফাইন করা আছে। কোন সালে এস্টাবলিশ করা হয়েছিল, ফার্স্ট কমিশন কবে বসেছিল, দ্যাট ইজ 1951। প্রাইমারি রোল কিনা, রেকমেন্ডেশন ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স রেভিনিউজ বিটুইন সেন্ট্রাল স্টেট, গ্রান্টিং এড এটসেট্রা। এই ট্যাক্স রেভিনিউ প্রাইমারি রোল কি, এটাও কিন্তু ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার ইন্ডিয়ান পলিটি সেকশনে কিন্তু অলরেডি জিজ্ঞাসা করা হয়ে গেছে। তো এই যে অ্যাপয়েন্টমেন্টসগুলো বলা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনাল বডিজের মধ্যে, এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এগুলো কোনোভাবে কিন্তু ভোলা চলবে না, বা কোনোভাবে কিন্তু এগুলো না পড়ে কিন্তু পরীক্ষার হলে যাওয়া যাবে না। এগুলো কিন্তু একদম 56 নম্বর, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, পরে চলে যাচ্ছে কি না, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, দ্যাট ইজ আর ভেঙ্কটরামানি, রাইট। আর ভেঙ্কটরামানিকে কিন্তু অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ওনাকে কিন্তু রিঅ্যাপয়েন্ট করা হয়েছে টিল 2027। স্ট্যাটিক জিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, আর্টিকেল 76 অফ দ্য কনস্টিটিউশন কিন্তু এই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে ডিফাইন করা হয়। ইনি হচ্ছেন হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া। ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার আবার এর প্রশ্ন এসে গেছে, হু ইজ দ্য হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া, দ্যাট ইজ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এনাকেও কিন্তু কে অ্যাপয়েন্ট করেন, এনাকেও কিন্তু প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে থাকেন। ঠিক আছে, আর এনার একটা স্পেশাল রাইট আছে কি না, উনি কিন্তু বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্টে কিন্তু উনি স্পিচ রাখতে পারেন, রাইট টু স্পিক ইন বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট। এটা ওনার একটা স্পেশাল রাইট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার। পরের স্লাইডে চলে আসছে দ্য স্ট্যাটিউটরি অ্যান্ড রেগুলেটরি বডিজের মধ্যে কি হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, সে হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। তো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে কাকে অ্যাজ এ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার অ্যাপয়েন্ট করা হয়েছে, দ্যাট ইজ পারভিন কুমার শ্রীবাস্তবা। পারভিন কুমার শ্রীবাস্তবাকে কিন্তু সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। আর অন্যান্য ভিজিলেন্স কমিশনার্স কে কে আছেন না, পারভিন বশিষ্ঠ অ্যান্ড এস রাজীব। আর এই সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার এক্স্যাক্টলি কাজটা কি, সেটা হচ্ছে অ্যাপেক্স অ্যান্টি কারাপশন বডি, অ্যাপেক্স অ্যান্টি কারাপশন বডি অ্যাডভাইজিং সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনস। ঠিক আছে, এবার এখান থেকে স্ট্যাটিক জিকে কি কি আসতে পারে আমাদেরকে দেখে নিতে হবে। যেটা এস্টাবলিশ হয়েছিল 1964-এ, দ্যাট ইজ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 1964-এ। এই প্রশ্নটা তো এসে গেছে বহুবার। আন্ডার কোন কমিটি রেকমেন্ডেশনের আন্ডারে, সান্থানাম কমিটি রেকমেন্ডেশনের আন্ডারে কিন্তু সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এস্টাবলিশ করা হয়েছিল ইন দ্য ইয়ার 1964। আর এটা স্টেটাস কি, এটা স্ট্যাটিউটারি বডি। অনেক সময় জিজ্ঞাসা করে দেওয়া হয় যেটা কিরকম টাইপের বডি, এটা কিন্তু মনে রাখতে হবে স্ট্যাটিউটারি বডি। আর এরপরে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অ্যাক্ট কোন সালে এসেছে, 2003 সালে এসেছে। ঠিক আছে, আর এখানে আবার ফাংশন যেটা বলা হলো যে সুপারভাইজেস ভিজিলেন্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাডভাইজেস অন করাপশন কেসেস টু ডিফারেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনস। তার পরের অ্যাপয়েন্টমেন্ট দেখে নেবো কি না, নীতি আয়োগ। নীতি আয়োগে দেখা যাচ্ছে কি না, সিইও অ্যাপয়েন্ট করা হয়েছেন। কাকে সিইও অ্যাপয়েন্ট করা হয়েছে, দ্যাট ইজ নিধি চিব্বর। নিধি চিব্বরকে কিন্তু নীতি আয়োগের সিইও হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। আর ভাইস চেয়ারম্যান নীতি আয়োগের কে, সুমন বেরি। এই দুটো নামই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুমন বেরি হচ্ছে ভাইস চেয়ারম্যান, আর সিইও হচ্ছেন কে না, আমাদের নিধি চিব্বর। এবারে চলে আসছি চেয়ারম্যান। এটা ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, দ্যাট ইজ চেয়ারম্যান কে নীতি আয়োগের, দ্যাট ইজ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সার্ভস অ্যাজ দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ নীতি আয়োগ। ঠিক আছে, এটা বারবার জিজ্ঞাসা করা হয় যে নীতি আয়োগের চেয়ারম্যানকে, সেটা কিন্তু সেই মুহূর্তে কারেন্ট যে প্রাইম মিনিস্টার যিনি থাকেন এই মুহূর্তে যেরকম নরেন্দ্র মোদী কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান। আচ্ছা, নীতি আয়োগের এই ডেটটাও খুব ইম্পর্টেন্ট, যে প্ল্যানিং কমিশনকে ডিজলভ করে নীতি আয়োগ কিন্তু এস্টাবলিশ হয়েছিল কবে না, 1 জানুয়ারি 2015। তাহলে 1 জানুয়ারি 2015-এ কিন্তু নীতি আয়োগ এস্টাবলিশ হয় বাই রিপ্লেসিং প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। আর এর ফুল ফর্মও কিন্তু জিজ্ঞাসা করে নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারে বহুবার। দ্যাট ইজ কি না, ফুল ফর্ম কি না, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা মাথায় রাখবে কি না, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা এখানে যে
লাইন বা প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, প্রত্যেকটা লাইনে খুব ইম্পর্টেন্ট, নতুন কারেন্ট অ্যাফেয়ার হিসেবে ইম্পর্টেন্ট, স্ট্যাটিক জিকে পার্ট মানে যেটা তোমার ইন্ডিয়ান পলিটিক্স সেকশন আসতে পারে, এগুলো বহুবার কিন্তু ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, ভবিষ্যতেও আসবে। এগুলো কিন্তু প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে এগুলোকে দেখে নিও। আচ্ছা, এবারে চলে আসছে দুটো অ্যাপয়েন্টমেন্ট, সেটা হচ্ছে কি না ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া, আর একটা কি না ন্যাশনাল কমিশন ফর উমেন। তো ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারপারসন কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? দ্যাট ইজ ভি রামা সুব্রমণিয়ান। ভি রামা সুব্রমণিয়ানকে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন অফ ইন্ডিয়াতে চেয়ারপারসন হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। আর এদিকে ন্যাশনাল কমিশন ফর উমেন, এটা কাকে করা হয়েছে না বিজয়া রাহাতকার। এই বিজয়া রাহাতকারকে কিন্তু ন্যাশনাল কমিশন অফ ফর উমেনে অ্যাপয়েন্ট করা হয়েছে। তোমরা এখানে একটা ছোট ট্রিক বল মনে রাখার জন্য, রাহাতকার মানে উমেনদেরকে, যে ন্যাশনাল কমিশন অফ উমেন উমেনদেরকে রাহাত দেওয়ার জন্য, যে কোনো প্রবলেম থেকে রাহাত দেওয়ার জন্য কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে না বিজয়া রাহাতকারকে। তাহলে উমেনদের রাহাত দেওয়ার জন্য কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? দ্যাট ইজ বিজয়া রাহাতকার। এটা মনে রাখার জন্য তোমাদের এটা মানে এটা মনে রাখতে পারো, পরীক্ষার হলে কিন্তু মনে পড়ে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, এখানে আমি স্ট্যাটিক জিকে পার্ট দুটো দেখে নেবো। দ্যাট ইজ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া কোন সালে এস্টাবলিশ করা হয়েছে? দ্যাট ইজ 1993 আন্ডার দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট। আর এটা সবসময় মনে রাখবে, এটা কিনা একটা স্ট্যাটিউটারি বডি, ঠিক আছে, যেটা কিনা ইন্ডিয়ার হিউম্যান রাইটকে প্রোটেক্ট করে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে কিনা ন্যাশনাল কমিশন অফ উইমেনের ক্ষেত্রে কি, এটা এস্টাবলিশ হয়েছিল ইন দ্য ইয়ার 1992, কিন্তু ন্যাশনাল কমিশন ফর উমেন এটার অ্যাক্ট হয়েছিল 1990। এটা মাথায় রাখবে, এস্টাবলিশমেন্ট 1992-তে, আর ন্যাশনাল কমিশন ফর উমেন এই অ্যাক্টটা কবে এসেছে? দ্যাট ইজ 1990। আর এটার ফার্স্ট চেয়ারপারসন কে ছিলেন? এটার ফার্স্ট চেয়ারপারসন ছিলেন জয়ন্তী পটনায়ক। এটা স্ট্যাটিউটারি বডি ফর উমেন রাইটস। তাহলে হয়ে গেল এই স্লাইডটা, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন আর ন্যাশনাল কমিশন ফর উমেন। নেক্সট স্লাইডে চলে আসবো, আদার ইম্পর্টেন্স বডিজ কি না ল কমিশন অফ ইন্ডিয়া। ল কমিশন অফ ইন্ডিয়াতে চেয়ারম্যান কি হয়েছে না জাস্টিস দীনেশ মাহেশ্বরীকে ল কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হয়েছে। আর এটা একটা অ্যাডভাইজারি বডি রেকমেন্ডিং লিগাল রিফর্মস, ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাডভাইজারি বডি। এবার হচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এটা চেয়ারপারসন কে হয়েছেন? এটা চেয়ারপারসন হয়েছেন মান্নান কুমার মিশ্র। মান্নান কুমার মিশ্র, এটা মনে রাখার জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে কি তোমরা মনে রাখতে পারো যে বার কাউন্সিলে মান্না দে, আমাদের মানে ফেমাস গায়ক যিনি ছিলেন মান্না দে গান করতেন বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে। তাহলে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে হলো না মান্নান কুমার মিশ্রা। এটা মনে রাখার জন্য এই ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এটার অ্যাক্ট এটা কি করে না রেগুলেট করে লিগাল এডুকেশন অ্যান্ড প্রফেশন আন্ডার অ্যাডভোকেটস অ্যাক্ট 1961। এবারে চলে আসছি কিনা সেবির ফুল ফর্ম ডিরেক্ট জিজ্ঞাসা করা হয়ে থাকে, কোন অ্যাক্ট জিজ্ঞাসা করা হয়ে থাকে। সেবির ফুল ফর্ম কিনা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কোন সালে এস্টাবলিশ করা হয়েছে না 1992-তে এস্টাবলিশ করা হয়েছে আন্ডার দ্য সেবি অ্যাক্ট। আর এটা চেয়ারম্যান কে? এটা চেয়ারম্যান হচ্ছেন তুহিন কান্ত পান্ডে। তো সেবির চেয়ারম্যান এরকম মনে রাখতে পারো যে পান্ডে নামটা মনে রাখার জন্য হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটার মনে রাখতে পারো। তো সেবির চেয়ারম্যান হার্দিক পান্ডিয়া মানে বা তুহিন কান্তা পান্ডে, এটা মনে রাখতে পারো। এরকম ট্রিক তোমরা অ্যাপ্লাই করতে পারো, তো মনে রাখতে হয়তো সুবিধা হবে। পরের আর কি দেখে নেবো, পিএফআরডিএ কথাটা ফুল ফর্ম কি না পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এটা চেয়ারপারসন কে হয়েছেন? এটা চেয়ারপারসন হয়েছে শিবা সুব্রমণিয়ান রমন। তাহলে শিবার কথাটা মনে রাখতে পারো বা রমন কথাটা মনে রাখতে পারো। শিবা মানে আমাদের ভোলেনাথ মহাদেব, শিবা সুব্রমণিয়ান রমন, ইনি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন হয়েছেন। তারপরে চলে আসছে ফাসাইয়ের ফুল ফর্ম কি না ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। তো ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপারসন হয়েছেন কিন্তু রাজাত পাহানি। তারপরে চলে আসছি সিবিআইসি, দ্যাট ইজ সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। তো সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারপারসন হয়েছেন বিবেক চতুর্বেদী। তো বিবেক চতুর্বেদী হয়েছেন কিনা সিবিআইসি সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস কাস্টমসের চেয়ারপারসন। এখানে মনে রাখতে পারো যে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস, যে মানুষের মধ্যে খুব বিবেক আছে, সেই বিবেক যুক্ত মানুষরাই কিন্তু ইনডিরেক্ট ট্যাক্সেস দিয়ে থাকেন। তাহলে এই বিবেক নামটা মনে রাখতে পারো, বিবেক থাকলেই ট্যাক্স দেবেন, নালে দিচ্ছেন না। এটা তোমাদের ট্রিক হতে পারে মনে রাখার জন্য, দ্যাট ইজ সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস, বিবেক চতুর্বেদী। ঠিক আছে, আজকের ভিডিও এত পর্যন্তই, এখানে ওয়াইন্ড আপ করছি। নেক্সট এরকম আরও ভিডিও আসতে থাকছে, আরও যা যা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, স্পোর্টস,
স্কিমস থেকে শুরু করে নানান যে সেকশন যেগুলো তোমার র্যাঙ্কিং থেকে শুরু করে যা যা কারেন্ট অ্যাফেয়ারের সেকশন যেগুলো খুব ইম্পর্টেন্ট ডব্লিউবিসিএস প্রিলিমস 2024 জন্য পুরো ভিডিও সিরিজ আসবে, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা ভিডিও সিরিজটা যদি ফলো করো ভালো করে, তোমরা কিন্তু প্রচুর প্রচুর কারেন্ট অ্যাফেয়ার কমন পাবে। সব থেকে বড় কথা, খুব কম এফার্টে খুব কম পরিশ্রমে কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার সেকশনটা তোমাদের কভার হয়ে যাবে। আর সেটার পিডিএফ তোমাদের যদি নোট নিতে কোনো নেওয়ার প্রয়োজন নেই, আমাদের প্লে স্টোর থেকে তোমরা অ্যাপ যেটা আছে ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি, এই অ্যাপটা তোমরা সার্চ করবে, করে অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। এই অ্যাপের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার সেকশনে প্রত্যেকটা যা যা ক্লাস আসবে প্রত্যেকটা ক্লাসের এই পিডিএফ কিন্তু আমরা ওই কারেন্ট অ্যাফেয়ার সেকশনে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে লোকেট করে পড়ে নিতে পারবে। তোমাদের এটা নোট নেওয়ারও কোনো দরকার নেই, তোমরা ক্লাসগুলোকে দেখে নাও, তোমরা ওখান থেকে কিন্তু ওখানে পিডিএফ এটা পেয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এখানেই ওয়াইন্ড আপ করছি, এত পর্যন্তই থাকলো, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। ওকে, সবাই তোমরা ভালো থেকো, গুড বাই, টাটা।